দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলভ করুন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরণ আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় থাইরয়েডের সমস্যা ও প্রতিরোধ। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সহযোগী অধ্যাপক ও সার্জন, নাক কান ও গলা বিভাগ, মুগদা মেডিকেল কলেজ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 02982405 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছেন ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, আগে কিন্তু দেখা যাচ্ছে যে নাক কান গলা বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলতাম, কিন্তু এখন মানুষ সচেতন হয়েছে, মানুষ থাইরয়েডের বিভিন্ন সমস্যার কথা নিজে জানছে এবং চিকিৎসকের কাছে যাচ্ছে। থাইরয়েডের সমস্যাগুলো কি, এটার লক্ষণ কি, এ থেকে বাঁচার উপায় কি, এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার আবদুল্লাহ আল মামুন। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে, দর্শকদের ধন্যবাদ। জি, আমরা আপনাকে পেয়ে আসলে সত্যি আনন্দিত, কারণ আমরা জানি যে এই বিষয়ে আপনার ফেলোশিপ রয়েছে এবং আপনি এই যে থাইরয়েডের ক্যান্সার বিষয়ে একজন আসলে বিশেষজ্ঞ। আমাদেরকে যদি একটু বলতেন, প্রথমেই দর্শকদের কাছে আমরা শুরু থেকেই শুরু করতে চাই যে থাইরয়েড বিষয়টা আসলে কি। ধন্যবাদ ডক্টর শিমুল ভাই, ধন্যবাদ আমাকে যমুনা টেলিভিশনে আহ্বানের জন্য এই ডক্টর সনকল অনুষ্ঠানে। থাইরয়েড এই জিনিসটা হচ্ছে যে এটা একটা এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা গ্রন্থি। এটা সব মানুষেরই বেসিক্যালি থেকে থাকে এবং এটা আমাদের গলার সামনে নিচের দিকের অংশে এটা একটা বাটারফ্লাই শেপড, অর্থাৎ প্রজাপতির মতো দেখতে একটা অর্গান বা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা আমাদের শারীরিকভাবে বৃদ্ধি সাধন, বিকাশ এবং মেটাবলিজম, যেটা আমরা বলে থাকি শরীরের যে বিপাক ক্রিয়ার মধ্য দিয়ে, এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আমাদের। আচ্ছা, এটা যখন আসলে সমস্যাগুলো হয় থাইরয়েডের, কি কি লক্ষণ নিয়ে আসে? মানুষ কখনো বুঝতে পারে যে না, আমার বোধ হয় থাইরয়েডের কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই থাইরয়েড গ্রন্থিটা যেভাবে আমাদের গলার সামনে থাকে, এটা কখনো কখনো স্বাভাবিক অবস্থায় থাকে বেশিরভাগই, কিন্তু কখনো কখনো এটা ফুলে যেতে পারে, হঠাৎ করে ব্যথা হতে পারে, হঠাৎ করে টিউমারের মতো একটা দানার মতো আস্তে আস্তে রোগীরা দেখে থাকতে পারে। রোগী নিজে কখনো বুঝতে পারে, অথবা অন্য কোনো মানুষ তাকে আইডেন্টিফাই করে দেয় যে আপনার গলার সামনে ফুলে গেছে মনে হচ্ছে বা দেখতে পাওয়া যাচ্ছে। রোগী সেটা নিজে অনেক সময় বুঝতে পারে, কখনো বুঝতে পারে না। হঠাৎ করে বৃদ্ধি পেতে থাকে, এভাবেও বুঝতে পারে, অথবা কোনো সাইজ বাড়ে নাই বা স্বাভাবিক রয়েছে, তারপরও কিছু শারীরিক পরিবর্তনের কারণে কতগুলো জিনিস উপলব্ধি হয়, যেটাকে আমরা উপসর্গ বলে থাকি। যেমন যেহেতু এটা হরমোন আমাদের প্রডিউস করে থাকে, হরমোন তৈরি করে, থাইরয়েড হরমোন, সেটা কখনো কমে যায় শরীরে, কখনো বেড়ে যায়। এটা দুই ধরনের লক্ষণ হয়ে থাকে। একটাকে বলি আমরা হাইপোথাইরয়েড, কখনো কমে যায়, কখনো বেড়ে গেলে হাইপারথাইরয়েডিজম। এটা যদি আমাদের দর্শকদেরকে বলছেন যে বেড়ে গেলে আসলে কি কি লক্ষণ হয় এবং কমে গেলে কি কি লক্ষণ হয়? বেড়ে গেলে সাধারণত এই হরমোনটা শরীরে কখনো কখনো রোগীরা বলে থাকে যে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে অথবা অস্থিরতা হচ্ছে। সে খাওয়া দাওয়া স্বাভাবিকভাবে করবে, কিন্তু ওজন বাড়ছে না, আরও শুকিয়ে যাচ্ছে, লিন অ্যান্ড থিন হয়ে যাচ্ছে। কখনো কখনো চোখের কিছু পরিবর্তন হয়, কখনো হাতের মধ্যে পরিবর্তন হয়। হাতের মধ্যে হচ্ছে যে হাত ঘেমে যায় অনেক সময় এবং হাত কাঁপতে থাকে। তারপরে রোগীর পালপিটেশন, যেটাকে বলে আমরা বুক ধরপড় করা, এরকম কিছু ঘটে থাকে এবং রোগী শুকিয়ে যাচ্ছে এবং কিছু পায়খানার মধ্যে কিছু পরিবর্তন হয়, কারো বেশি পরিমাণে ডায়রিয়া বা পাতলা পায়খানা, এই ধরনের কখনো হয়ে থাকে। যাদের কমে যায় তাদের ক্ষেত্রে কি কি হয়? যাদের কমে যায় এ ধরনের ক্ষেত্রে পায়খানার পরিবর্তনটা হচ্ছে কনস্টিপেশন, যেটা আমরা বলি কষা পায়খানা, এরকম হয়ে থাকে। মানুষটা ঠিক ধীর স্থির জাতীয় হয়ে থাকে, সে তার কাজগুলো করার জন্য যে স্পৃহা, কর্মস্পৃহা, এগুলো হারিয়ে ফেলে, একটু স্লথ হয়ে যায় বা স্লো হয়ে যায়, মোশন কমে যায় এবং মানুষের চামড়াগুলো খসখসে হয়ে যায় এবং কণ্ঠস্বর অনেক সময় ভার হয়ে যায়। মেমোরির ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা? হ্যাঁ, সে অনেক সময় ওই যেটা বললাম যে স্লোত হয়ে যাওয়া, সে মনে হচ্ছে তার কিছু মনে থাকতেছে না, ভালো লাগতেছে না, একটু মনোটোনাস বা একঘেয়েমি একটা বিষয় এসে যাচ্ছে। এগুলোর মধ্য দিয়ে সাধারণত লক্ষণগুলো আস্তে আস্তে আমরা জেনে ইভালুয়েট বা জানার চেষ্টা করি। আচ্ছা, এইগুলি যখন এইসব লক্ষণ দেখা যায়, আসলে পরীক্ষা নিরীক্ষা কি কি পরীক্ষার মাধ্যমে আসলে নিশ্চিত হওয়া যায়? হ্যাঁ, এগুলোর মাধ্যমে যখনই আমরা সমস্যাগুলো মনে করে থাকি যে এ ধরনের হতে পারে বা থাইরয়েডের বেড়ে যাওয়া বা কমে যাওয়া, তখনই সাধারণত রোগীরা বিভিন্ন ডক্টরের কাছে
যায়, স্বভাবত এই ডাক্তার যখন এটা মনে করে থাকেন যে এটা হতে পারে, সেই অর্থে ওনারা সাধারণত হরমোনের কিছু টেস্ট দিয়ে থাকেন। সেটা সিরাম T3, T4, TSH এই জাতীয় কিছু হরমোন আমরা এগুলি কি আমাদের সরকারি হাসপাতালগুলো থেকে হয়? হ্যাঁ, মেজরিটি হসপিটালে আমাদের হয়ে থাকে। এটা বিশেষ কিটের মাধ্যমে করা হয়। কখনো কখনো কিট সাপ্লাই বন্ধ হয়ে গেলে আমাদেরকে বাইরে করতে হয়, সাময়িক সময়ের জন্য হতে পারে, কিন্তু মোটামুটি দেখা হ্যাঁ, যাচ্ছে যে বেশিরভাগই এটা এই সকল হরমোন টেস্ট হাসপাতালগুলোতে আমাদের হয়। করা হয়। এবং নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট আছে, যে আমাদের কতগুলো মেডিকেল কলেজে, পুরাতন মেডিকেল কলেজগুলোতে, বড় মেডিকেল কলেজগুলোতে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, নিউক্লিয়ার মেডিসিন পরমাণু চিকিৎসা কেন্দ্রে, এগুলো আমাদের আচ্ছা, হয়। এই যে আমরা তো শুনলাম যে এটা কিছু কমে যেতে পারে, বেড়ে যেতে পারে, কিন্তু আপনি যে বিষয়ে বিশেষজ্ঞ বা যে বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা, যে থাইরয়েডের তো ক্যান্সার হয়ে যেতে পারে এক সময়, যে ক্যান্সার হয়ে গেলে ওই সময়ে আসলে লক্ষণগুলো কি এবং চিকিৎসা কি, এই সকল বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। সেই দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় থাইরয়েডের সমস্যা ও প্রতিরোধ, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। আমরা আলাপ করছিলাম, আসলে আপনি খুব সুন্দরভাবে বলছিলেন যে হাইপোথাইরয়েডিজম এবং বেড়ে যাওয়া হাইপার থাইরয়েডিজম। আমরা টিউমার বা ক্যান্সার নিয়ে আলাপ করছিলাম। টিউমার নিয়ে যেটা আলাদাভাবে একটু বলার চেষ্টা করেছে, যে থাইরয়েডের কী কী টিউমার হয় বা এটার লক্ষণগুলো কী? থ্যাংক ইউ। থাইরয়েড এটা গলগণ্ড বা ঘ্যাগ, যেটা বাংলায় বলে থাকি আমরা। এখন মানুষ এটাকে ইংরেজি শব্দটাই খুব বেশি প্রচলিত হয়ে গেছে। গলগণ্ড বা ঘ্যাগ আমরা ছোটবেলায় শুনতাম আসলে গলগণ্ড, ছবি দেখতাম প্রায় জি সময়। জি, এখনো ছবি আমরা দেখতে পাই, রাস্তাঘাটে মানুষকে ঘুরতে দেখতে পাই, এবং বিভিন্ন রোগী আমাদের হসপিটাল পর্যন্ত বিভিন্ন সময় আসতেছে, এবং আমরা প্রচুর পরিমাণে থাইরয়েডের রোগী পাই। বাংলাদেশের প্রেক্ষাপটে যে প্রায় আমাদের হেডনেক ক্যান্সার বা গলার যে টোটাল ক্যান্সারগুলোর মধ্যে থাইরয়েডের ক্যান্সার এখানে প্রায় 8% পর্যন্ত আছে, আর টোটাল হেডনেক ক্যান্সারগুলোর মধ্যে হচ্ছে 25%। তার মধ্যে বিনাইন, অর্থাৎ যেগুলো ক্যান্সার নয়, এরকম থাইরয়েড টিউমারাস কন্ডিশন বা টিউমার, গলগণ্ড বা ঘ্যাগ প্রচুর পরিমাণে রোগী আমরা দেখতে পাই। সেটা ছোট বা স্মল সাইজ থেকে শুরু করে বিগ মনিস্টার, অর্থাৎ বিগ বড় বড় থাইরয়েড বা গলগণ্ড ঘ্যাগের রোগী আমরা সবসময় পাচ্ছি। এবং বড় হলেই যে ক্যান্সার তাও নয়, ছোট হলেই যে ক্যান্সার তাও নয়, কিন্তু ছোট হলেও ক্যান্সার হতে পারে, বড় হলেও ক্যান্সার হতে পারে। অ্যাকচুয়ালি এটা নির্ভর করে না, এটা নির্ভর করে তার এটার কিছু প্যাটার্ন আছে এবং ধরেন আপনারা ধরেন বায়োপসি করে বা বিভিন্ন উপায়ে এটা আপনি বোঝেন, কিন্তু সাধারণভাবে কি আসলে বোঝার কোনো উপায় রয়েছে যে এই ক্যান্সারটা এই লক্ষণ থাকলে বোধহয় ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি? হ্যাঁ, অবশ্যই। এটা আমরা কিছুটা দেখে এবং পালপেট বা হাতের মধ্যে নাড়াচাড়া করে গলায় আমরা কিছুটা ক্লিনিক্যালি বা রোগীদেরকে পাশে পেয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করে কিছুটা আইডিয়া করতে পারি। সেটা হচ্ছে যে কখন হঠাৎ করে যদি বেড়ে যায়, হঠাৎ করে বড় হলো, ব্যথা হলো, সেটার কারণে হতে পারে। হঠাৎ করে ছিল না কিন্তু হঠাৎ করে নতুন আর একটা জায়গায় ফুলে যাচ্ছে, অথবা গলায় সামনে থাইরয়েড বড় নয় কিন্তু গলার সাইডে কোথাও কোনো ধরনের নোড বা লিম নোড যেটা বলে থাকি, লসিকা গ্রন্থি ফুলে যাওয়া, সে ধরনের ক্ষেত্রে আমরা সন্দেহ করি যে কোনো ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা বা থাইরয়েড থেকে সেটা এসেছে কিনা, এরকম সন্দেহ করি। অথবা টিউমারটা ছোট ছিল, বড় হচ্ছে, বা নরম ছিল, সেটা হঠাৎ করে শক্ত হয়ে যাচ্ছে। এ ধরনের সন্দেহগুলা হাতে ধরে আমরা বোঝার চেষ্টা করি যে এটা ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা। হাতে ধরা ছাড়াও আমরা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে, যেটাকে হাই রেজলিউশন বা 4D, এ ধরনের আলট্রাসোনোগ্রামের মাধ্যমেও আমরা কিন্তু এটা ডিটেক্ট করতে পারি, এবং ভালো সোনোলজির বা ভালো সোনোগ্রাম মেশিনের মাধ্যমেও এটাকে খুব সুন্দর মাধ্যমে ডেলিনেট করা যায়, অর্থাৎ বুঝতে পারা যায়। ওনাদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেই বৈশিষ্ট্যগুলো ওনারা উল্লেখ করেন এবং আলট্রাসোনোগ্রাম করে আমাদেরকে উপস্থাপন করেন। আমরা সেগুলো দেখেও শুধুমাত্র এক সোনোগ্রাম রিপোর্টই আমাকে অনেকটা সন্দেহ করে বলে দিতে পারে যে এটা বর্তমানে সাধারণ কোনো টিউমারে আছে, কিংবা সে টার্ন করতেছে বা টুইস্টিং করতেছে ম্যালিগন্যান্ট বা ক্যান্সারের দিকে। আচ্ছা, এই যে ক্যান্সার যদি হয় সেই ক্ষেত্রে আসলে আপনাদের অ্যাপ্রোচটা কি, চিকিৎসার পদ্ধতিটা কি? আমরা স্বাভাবিকভাবে যেমন আমরা হাতে ধরে দেখলাম, তারপর আলট্রাসোনোগ্রাম, এরপরে আমরা স্বভাবতই বিভিন্ন সাইজের উপরে ভিত্তি করে, ওই সন্দেহের উপর ভিত্তি করে আমরা FNAC করে থাকি, অর্থাৎ একটা সুইয়ের মাধ্যমে 25-27 গেজ নিডিলের মাধ্যমে থাইরয়েডের টিউমারের মধ্যে একটু সুই ঢুকিয়ে দিয়ে ওখান থেকে রস নেওয়া হয়। এই রস নিয়ে পরীক্ষা করে আমরা সাধারণ টিউমার, অর্থাৎ যেটাতে মানুষ আতঙ্কিত হওয়ার কিছু নেই, আরেকটা ম্যালিগন্যান্ট বা ক্যান্সার টিউমার, এটা ডিটেক্ট করা হয়। FNAC একজন হিস্টোপ্যাথোলজিস্ট
যিনি প্যাথোলজিতে বিশেষজ্ঞ, তিনি এটা আমাদেরকে হেল্প করে থাকেন। ওই সন্দেহের উপর ভিত্তি করে তারপর আমরা রোগীর সাথে কথা বলি, রোগীকে কাউন্সেলিং করি, রোগীকে কথা বলে থাকি যেটা আপনার সাধারণ টিউমার, আমাদের চিকিৎসার প্যাটার্নটা হবে এ ধরনের, এবং ম্যালিগন্যান্ট বা ক্যান্সার হয়েছে আমরা ধারণা করছি, এটা শতভাগ আমরা এখনও নই, তারপরও কিছু পদ্ধতি আছে যেটার মাধ্যমে আমরা পরবর্তীতে অপারেশনের মাধ্যমে মাংসটা নিয়ে আবার আমরা পরীক্ষা করব, সেটার মধ্যে দিয়ে ফাইনালি হতে পারবো যে এটা আসলে ক্যান্সার সন্দেহ করেছি সেটাই হয়তো হয়েছে, কিংবা ক্যান্সার সন্দেহ করেছি এখন ক্যান্সার নেই, অর্থাৎ কাটার পর যখন আমরা আপনারা পরীক্ষা করতে হবে। কোন কোন ক্ষেত্রে আসলে অপারেশন করেন বা কখন মনে হয় যে না ওটা অপারেশনের মতো না? আসলে একটা টিউমার যখন অনেক দিন যাবত আছে আমরা দেখতেছি বা রোগী আমাদেরকে বলছে, এবং এটার কিছু সাইজ ম্যাটার আছে, এটা কিছু সাইজের কারণে আমরা কিছু সিদ্ধান্ত নিয়ে থাকি। যেমন 1 সেন্টিমিটার এটা সাইজ আমরা মনে করে থাকি যে এটা আমাদের কিছু ক্রাইটেরিয়া, যেটা আমি বললাম যে সোনোগ্রামের মাধ্যমে, সেটাতে যদি বিনাইন বা সাধারণ টিউমার বলে থাকে তাহলে আমরা এটা অবজার্ভ করতে থাকি বা বলে থাকি যে এটা ওয়েট করেন, মানে কষ্ট পাওয়ার বা টেনশন হওয়ার কিছু নেই। যদি এটা ম্যালিগন্যান্সিও এটা সাসপেক্ট হয় বা সন্দেহ হয়, সেটার ক্ষেত্রে 1 সেন্টিমিটারের মধ্যেও আমরা বলে থাকি যে এটা অপেক্ষা করা সম্ভব, এবং কিছু ক্যান্সারের প্যাটার্ন অনুযায়ী আমরা বলে থাকি। কিন্তু এর পরবর্তীতে কিছু সাইজ আছে যেটা 2 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটারের উপরে হতে থাকলো, এবং এটা 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটারের মধ্যে, এবং আগলি লুকিং, উনি কসমেটিক পারপাস চাচ্ছেন, সেটা বিনাইনের কারণে হতে পারে, এবং এটা এক সাইডের লোবের মধ্যে আছে নাকি 2 সাইডে আছে, বা পুরো গ্ল্যান্ডটা হয়ে গেছে কিনা, এবং এটা লোবিলেটেড হয়ে গেছে কিনা, এই ধরনের উপর ভিত্তি করে কতগুলো ক্রাইটেরিয়াকে সেট করে আমরা সেই সিদ্ধান্তগুলো নিয়ে থাকি, এবং রোগীর সাথে সেভাবে আমরা কথা বলি যে আমরা অপারেশনে যেতে হবে বা এটা প্রয়োজন, কারণ এটা রিগ্রেস বা তার পূর্বের আর জায়গায় সে ফিরে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। এই যে অপারেশন করলে কি আসলে পুরোপুরি আসলে এই যে থাইরয়েডের ক্যান্সার সেটা নিরাময় সম্ভব কিনা? হ্যাঁ, থাইরয়েড ক্যান্সার আমি আগে যেটা বলছিলাম যে 8% রোগী বাংলাদেশের যে কমপক্ষে হেড নেক ক্যান্সারের আমাদের হয়ে থাকে, এবং এই ক্যান্সারগুলোর প্যাটার্নগুলো হচ্ছে বিভিন্ন রকম। যেমন আমরা খুব কমনলি বাংলাদেশের প্রেক্ষাপটে বা ইন্টারন্যাশনালি আমার কাছে যেটা আসলে জানতে চাইছি যে এই যে আপনারা তো অপারেশন করলেন, অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ভয় থাকে যে অপারেশন করলেই আমরা পুরোপুরি আসলে সুস্থ হয়ে যাব কিনা, নাকি কিছু নিয়ম মানতে হবে, না অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে যেতে হবে, এই ধরনের একটা জিজ্ঞাসা তো আসলে আমাদের দর্শকদের মধ্যে থাকে। সুতরাং এই বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করবো একটু বিরতির পর। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন। বিরতির পর ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়ে থাইরয়েডের সমস্যা ও প্রতিরোধ, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। আমরা কথা বলছিলাম যে থাইরয়েডের যে টিউমারের কথা, চিকিৎসা পদ্ধতি নিয়ে, যে যখন ক্যান্সার হয় কেটে ফেলে দেওয়া হয়, সেটা আগে অপারেশন করলে কি সমস্যার সমাধান হয়ে যায়, না কোনো রেডিওথেরাপি বা অন্য কিছু আসলে লাগে? ধন্যবাদ আপনাকে। আসলে থাইরয়েড ক্যান্সারগুলো বিভিন্ন নামে আছে, আমাদের প্যাপিলারি ফলিকুলার অ্যানাপ্লাস্টিক মেডুলারি কার্সিনোমা, এক একটা ধরন আসলে চিকিৎসার পদ্ধতি এক এক রকম। তো আমরা অপারেশন যদি করে থাকি ক্যান্সারের ক্ষেত্রে অর্ধেক, অর্থাৎ থাইরয়েডের এক লোব কাটলেও কিন্তু হয়। এটা আমাদের নতুন কিছু গাইডলাইন এসেছে, যে আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন কিছু গাইডলাইন আমাদের দিয়েছে এই 2025 সালেও নতুন। সেটার উপর ভিত্তি করে আমরা কখনো পরিপূর্ণ থাইরয়েড অপারেশন করে ফেলি, পুরোপুরি যে ফেলে দিতে হবে তা না, কখনো কখনো পুরোপুরিটাই ফেলে দিতে হয়, এবং সবসময় সব ক্ষেত্রে যে পুরোটাই ফেলতে হবে এরকম কিন্তু নয়। এখানে গাইডলাইনের মাধ্যমে আমরা রেখেও দিয়ে থাকি। এক্ষেত্রে রোগীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, এবং এই অপারেশনের পরে পুরোপুরি ফেলে দেওয়ার পরে রেডিও আয়োডিন অ্যাবলেশন আছে এক ধরনের চিকিৎসা, সেটা আমরা দেওয়ার জন্য বলে থাকি, এবং থাইরক্সিন বা থাইরক্স ট্যাবলেট এগুলো লাইফ লং খেয়ে যেতে হবে। এবং যাদের ক্ষেত্রে আমরা রেখে দিব বাকি অংশ বা অর্ধেক অংশ, তাদের ক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কিন্তু আমাদের কিছু ফলো আপ, কিছু প্রোটোকল আছে, সেটার মাধ্যমে কিছু পরীক্ষা নিরীক্ষা করে রোগীদেরকে আশ্বস্ত করে আমরা রাখতে পারি, এবং আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে রোগীরা সুস্থ থাকতেছে এবং রাখা সম্ভব। আচ্ছা, এই যে আবার যাদের ক্ষেত্রে ধরেন ক্যান্সার না কিন্তু টিউমার ফেলে দিলেন, তাদের ক্ষেত্রে আসলে করণীয় কি? যদি পরিপূর্ণভাবে আমরা ফেলে দিই যে এটা ক্যান্সার হয়নি কিন্তু সাধারণ টিউমার ছিল, সেক্ষেত্রে অপারেশনের পরবর্তীতে রোগীদেরকে রেডিওনিন অ্যাবলেশন বা রেডিওথেরাপি এই জাতীয় কোনো জিনিস নিতে হয় না তাদের, কিন্তু সারা জীবনভর লেভোথাইরক্সিন যে একটা ট্যাবলেট, সেটাই শুধুমাত্র খেতে হয়, এবং অন্যান্য মাঝে মধ্যে ডাক্তারের সাথে যোগাযোগ রেখে কিছু পরামর্শ এবং এই যে থাইরয়েডটা একটা গুরুত্বপূর্ণ আমরা অঙ্গ বলি, সেটা কেটে ফেলে দিলে তার শারীরিক কোনো সমস্যা হয় কিনা? এটা যেহেতু আমাদের একটা হরমোন আমাদেরকে শরীরে
বিভিন্ন বৃদ্ধি সাধন থেকে বিপাক ক্রিয়া সাহায্য সহযোগিতা করে থাকে এবং ছোটবেলা থেকে ডেভেলপমেন্টের জন্য মানুষের বিকাশের জন্য অবশ্যই সেটা উপকারী গ্রন্থি, কিন্তু সে যখন নিজেই অসুস্থ হয় সুতরাং তাকে রাখার মতো কন্ডিশন থাকে না। হ্যাঁ, রিস্ক বেনিফিট অনুযায়ী আমরা কাজগুলো করে থাকি। এর পরবর্তীতে লেভোথাইরক্সিন বা যে ট্যাবলেটটা আমরা বলতেছি সেটা দিয়েও তার কিন্তু বিপাক ক্রিয়া সম্ভব, এক্ষেত্রে মানুষ বিকাশ সম্ভব, এক্ষেত্রে আনমেরিড কোনো অবিবাহিত মেয়ে সে বিবাহের মাধ্যমে সন্তান প্রসবও করতেছে এবং সেটাও অন্য 8-10টা মানুষ যেভাবে চলাফেরা করে বা জীবন যাপন করে সেটাই স্বাভাবিকভাবে সম্ভব। আমরা আপনার কাছ থেকে বিরতির সময় শুনছিলাম যে এই সময় আপনাদের যে হেড নেক ও থাইরয়েড ক্যান্সার কংগ্রেস হচ্ছে একটা, এই কংগ্রেসটা আসলে এটার উদ্দেশ্য কি বা এটার কর্মসূচি নিয়ে যদি একটু এটা আমাদের সেকেন্ড হেড নেক ক্যান্সার এবং থাইরয়েড কংগ্রেস চলমান, আজকে আমাদের শেষ প্রোগ্রাম। 3 দিনব্যাপী অনুষ্ঠানটা চলতেছে নাক-কান-গলা ইনস্টিটিউট তেজগাঁ ঢাকায়। সারা দেশব্যাপী নাক-কান-গলা অনেক বিশেষজ্ঞ এসেছে এবং ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টিও আমাদের এসেছে। অনেকগুলো সেমিনার, সিম্পোজিয়াম এবং প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা এখানে মূলত যে মেসেজটা আমরা দিতে চাই বা আমরা নিজেরাও নিতে চাই সেটা হচ্ছে যে হেড নেক ক্যান্সার বা থাইরয়েড ক্যান্সার সহ সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী এটা একটা পার্সেন্টেজ আছে, যেটা আমি বলছিলাম যে 8% হেড নেক ক্যান্সারের মধ্যে থাইরয়েড ক্যান্সার থাকে। এটা সচেতনতা তৈরি করা এবং আতঙ্কিত না হয়ে জানা বোঝা এবং এগুলোর চিকিৎসা যে আমরা বাংলাদেশে করতেছি এবং সম্ভব, এবং অপারেশনের ফলে কিছু সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাগুলো আমরা জানলাম এবং রোগীদেরকে কিভাবে জানাবো, কাউন্সেলিং কিভাবে করব, রোগীদেরকে পুরো জিনিসটাকে তুলে ধরা, বোঝানো, এটাই আমাদের এই টোটাল চিকিৎসকদের জন্য এখানে কোনো ট্রেনিং বা কিছুর আয়োজন রেখেছিলেন কিনা আপনারা? হ্যাঁ, আমাদের এটা টোটাল অবজারভেশন অফ সার্জারি এটা ছিল এবং এখানে বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে প্রেজেন্টেশন ছিল এবং চিকিৎসকরা এই সেমিনার, সিম্পোজিয়াম এবং লাইভ সার্জারি আমাদের চলমান ছিল। এখানে সার্জারি চলমান আজকে পর্যন্ত হচ্ছে, সেগুলোর মাধ্যমে আমরা নতুন জিনিস শেখার চেষ্টা করছি এবং মানুষকে আমরা সেই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, যেটা আসলে প্রাথমিকভাবে আসলে কি করণীয় বা কি নিয়ম মানলে যে দ্রুত আপনার চিকিৎসকের কাছে যাবে, কি কি লক্ষণ দেখলে, এটা যদি খুব অল্প 30 সেকেন্ডের মধ্যে। আমি যেটা বলছিলাম যে রোগের কিছু লক্ষণ আমি শুরুতেই বলেছি, সে ধরনের জন্য অবশ্যই যাবে এবং কোথাও গলার মধ্যে ফুলা বা ফুলে গেছে বা দানা হয়েছে এরকম কোনো কিছু অবশ্যই নাক-কান-গলা বিশেষজ্ঞ সার্জনের সাথে যোগাযোগ করলে উনি ডিটেক্ট করে দিতে পারবেন। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, আসলে যেমনটি বলছিলেন আপনারা, তো আমরা সকল কিছু আসলে জানি কিন্তু মানি না। সুতরাং আমরা যদি দেখি যে গলার মধ্যে কোনো কিছু গোটা দেখা যাচ্ছে, কোনো কিছু আপনার লাগছে, সেটা কাল বিলম্ব না করে কিন্তু আপনি একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের কাছে যেতে হবে। উনি যদি প্রাথমিকভাবে এটা শনাক্ত করতে পারেন তাহলে কিন্তু এই রোগের সম্পূর্ণ চিকিৎসা বাংলাদেশে সম্ভব এবং চিকিৎসা করলে আপনি সম্পূর্ণরূপেই সুস্থ থাকতে পারবেন। সুতরাং আগে থেকে লক্ষণ সম্পর্কে জানুন, আগে থেকে চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে পরবর্তী জটিলতা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আমরা সকলে সুস্থ থাকি এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।